তারা এসব জেনে বুঝে বলেন, না হেয় করতে বলেন, বললেন শেখ হাসিনা। এদিকে কোটা সংস্কারের দাবিতে বঙ্গভবনে স্মারকলিপি দিলেন শিক্ষার্থীরা। পদযাত্রায় বারবার পুলিশের বাধা। জানাবো এদের কারণে হাঁটাচলা করতে পারি না, প্রটোকল বাহিনীকে ওবায়দুল কাদের। এদিকে গরুকাণ্ডে ফাঁসছেন সাদিকের ইমরান ও প্রাণী সম্পদের কর্মকর্তারা। এবং সর্বশেষ জানাবো গুলিতে ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে গেছে, জানালেন ট্রাম্প। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তারা এসব জেনে বুঝে বলেন, না হেয় করতে বলেন, বললেন শেখ হাসিনা। চীন ও ভারত সফর নিয়ে বিরোধীদের সমালোচনাকে মানসিক অসুস্থতা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ভারতে গেলাম দেশ বেঁচে এলাম, চীনে গেলাম খালি হাতে ফিরে এসেছি। তারা এগুলো জেনে বুঝে বলেন নাকি আমাকে হেয় করতে বলেন বুঝি না, এটা তাদের মানসিক অসুস্থতা। প্রাণীমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চীন সফরের 21টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, 7টি ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছে। আমি জানি না এরপরও যারা সমালোচনা করছেন তারা জেনে বুঝে করছেন কিনা। সবসময় আমার বিরুদ্ধে নেতিবাচক কথা গুজব ছড়ায়, আমি গুরুত্ব দেই না, তাদের বলতে দিন। সংবাদ সম্মেলনে ইউএনবির সম্পাদক ফরিদ হোসেন জানতে চান, ভারতের পত্রপত্রিকায় লেখা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন থেকে খালি হাতে ফিরেছেন। প্রধানমন্ত্রী সফর থেকে নির্ধারিত সময়ের আগে ফিরে আসতেও আলোচনা তৈরি করেছে। জবাবে প্রধানমন্ত্রী বলেন, অসুস্থ মেয়েকে রেখে চীন সফরে গিয়েছিলাম, অফিসিয়াল কাজ 11 তারিখে শেষ হয়ে যায়, বিকেলে আসার কথা ছিল, সকালে চলে এসেছি। 6 ঘন্টায় এত বড় তোলপাড় হবে বুঝিনি। অফিসিয়াল কাজ শেষ হয়ে গেলে আগেও সফর সংক্ষিপ্ত করে দেশে এসেছে, সেখানে বেড়ানোর শপিং করার নেই, তাই আগেই চলে আসি। সেটাকে রংচং মাখিয়ে কথা বলছে। দেশের উন্নয়ন কাজে সমালোচনাকারীদের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মেট্রো রেলে চড়ছে, এটাও সর্বনাশ। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে দ্রুত চলে যাচ্ছে, সেটাও সর্বনাশ। গ্রাম পর্যন্ত বিদ্যুৎ চলে গেছে, এটাও সর্বনাশ। গ্রাম শহর হচ্ছে, সেটাও সর্বনাশ। তারা চায় দেশের মানুষ দরিদ্র থাকুক, তারা কান থাকতে বধির, চোখ থাকতে অন্ধ, সুখ আছে বলে যাক, মুখ আছে বলে যাক, আমি শুনলাম না। প্রধানমন্ত্রী বলেন, তাদের দুঃখ গ্রেনেড হামলা করেছে, মরি নাই, গুলি করেছে, মরি নাই, এটাই তাদের দুঃখ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে গত সোমবার চীনে সরকারি সফরে বেইজিং যার তিনি বৃহস্পতিবার দেশে ফেরেন। 8 থেকে 10 জুলাই বেইজিংয়ে অবস্থানকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন। তিনি গ্রেট হল অব দ্য পিপুলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন। কোটা সংস্কারের দাবিতে বঙ্গভবনে স্মারকলিপি দিলেন শিক্ষার্থীরা। পদযাত্রায় বারবার পুলিশের বাধা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দল আজ রোববার বেলা 2:30টার পরে বঙ্গভবনে গেছেন বলে 3টার পরে তারা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বরাবর স্মারকলিপি দেন। রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে তারা এই স্মারকলিপি দেন। পরে প্রতিনিধি দলটি গুলিস্তানে যান। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে আন্দোলনকারীদের গণপদযাত্রা শুরু হয়। বঙ্গভবনে যাওয়ার পথে বারবার পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা। শিক্ষা অধিকার চত্বর 0 পয়েন্ট জিপিওর সামনে পুলিশের ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে শিক্ষার্থীদের। পুলিশের সঙ্গে তাদের বাদানুবাদ হয়। গণপথ যাত্রার উদ্দেশ্যে বিপুল সংখ্যক শিক্ষার্থীর মিছিল শুরু হয়। দুপুর 12টা 2 মিনিটে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগ মৎস্য ভবন হয়ে শিক্ষা অধিকার চত্বরে গিয়ে পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে। তারা ব্যারিকেড ভেঙে সচিবালয় সংলগ্ন সড়কে ঢুকে পড়ে। বেলা 1টা 10 মিনিটে সচিবালয়ের সামনের সড়কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে পুলিশের কয়েকজন সদস্য কথা বলতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের বাদানুবাদ হয়। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দেন। এ সময় আন্দোলনকারীদের নেতাদের মাইকে কাউকে বিশৃঙ্খলা না করার অনুরোধ করেন। এক পর্যায়ে শিক্ষার্থীদের রাস্তায় বসে পড়তেও বলা হয়। আন্দোলনকারীদের একটি অংশ বেলা 1টা 18 মিনিটে 0 পয়েন্টে অবস্থান নেয়, অন্য অংশটি তখনও পুলিশের সঙ্গে কথা বলছিল। এ সময় মাইকে আবার শিক্ষার্থীদের রাস্তায় বসে পড়ার আহ্বান জানিয়ে বলা হয়, আমরা জায়গা নিয়ে বসে পড়ি, এখানে কিছুক্ষণ অবস্থান কর্মসূচি পালন করব। কিছু শিক্ষার্থী সড়কে বসেও পড়েন, তখনও পুলিশের সঙ্গে কথা বলেছিলেন আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ সহ কয়েকজনের। কয়েক মিনিটের মধ্যে রাস্তায় বসে পড়া শিক্ষার্থীরা আবার উঠে যান। বেলা 1টা 25 মিনিটে তারা 0 পয়েন্ট মোড়ের সড়ক অবরোধ করেন। 0 পয়েন্টে আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ওই সময় বলেন, এখানে আমরা ব্লকেড কর্মসূচি পালন করব। আমাদের প্রতিনিধিরা স্মারকলিপি দিয়ে বঙ্গভবন থেকে ফেরার আগ পর্যন্ত আমরা 0 পয়েন্টে সড়ক অবরোধ করব। অবরোধে শিক্ষার্থী প্রতিনিধিরা বক্তব্য দেবেন। এদের কারণে হাঁটাচলা করতে পারি না, প্রটোকল বাহিনীকে ওবায়দুল কাদের।
প্রোটোকল বাহিনীর বিতর্কিত নেতাকর্মীদের সদস্যদের তিরস্কার করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভবিষ্যতে তারা যেন নেতাদের নাম ভাঙিয়ে কোনো ধরনের অপকর্ম না করে সেজন্য কঠোরভাবে সতর্ক করেন তিনি। সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন ওবায়দুল কাদের সহ দলটির কেন্দ্রীয় নেতারা। এই বৈঠক শেষে নিজ দপ্তরে অভিযুক্ত ওইসব প্রোটোকল বাহিনীর সদস্য নাহিদ কামাল পলাশ, পরশ খান, সাকিব, ওয়ালিউর রহমান, বুলেট, নাজমুল, মুন্সিগঞ্জ সহ কয়েকজনের দিকে আঙুল তোলেন তিনি। বলেন, দেখো তোমাদের নামে পত্রিকায় কি লিখেছে। প্রোটোকল বাহিনীর সদস্যদের তিরস্কারও করেন তিনি। তবে তথাকথিত প্রোটোকল বাহিনীর প্রধান মাহমুদুল আহসাদ রাসেল এ সময় উপস্থিত ছিলেন না। ওবায়দুল কাদের বলেন, এদের কারণে হাঁটাচলা করতে পারি না, গাড়িতে উঠতে বসতে এবং গাড়ি থেকে নামতে এরা সবসময় ঘিরে ধরে, ছবি তুলে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়ে অপকর্ম করে। এসব অপকর্মের জন্য কাউকে ছাড় দেওয়া হবে না। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, কখন থেকে এই বাহিনীর দৌরাত্ম্য বেড়েছে সেটা আমাদের জানতে হবে। এদের কারণে দলের ক্ষতি হচ্ছে। সাম্প্রতিক আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সংগ্রহের কাছে যান যুগান্তরের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম। এ সময় তার উপর অতর্কিত হামলা করে দলটির এক শীর্ষ নেতার প্রোটোকল বাহিনীর লিডার হিসেবে পরিচিত মাহমুদুল আসাদ রাসেল। গরুকাণ্ডে ভাসছেন সাদিকের ইমরান ও প্রাণী সম্পদের কর্মকর্তারা। সাদিক অ্যাগ্রো ফার্মের সঙ্গে জড়িয়ে আছে ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি আলোচিত ইমরান হোসেনের নাম, যার বিরুদ্ধে নিষিদ্ধ 18টি ব্রাহ্মা জাতের গরু আমদানি ও প্রজনন ও বিক্রি সহ নানা অনিয়মের তথ্য পাওয়া গেছে। তবে কাগজে কলমে সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন নন। এই ফার্মের প্রকৃত মালিক তহিদুল আলম, তিনি ইমরান হোসেনের বন্ধু। আর সাদিক খামার নামে আরও একটি প্রতিষ্ঠান রয়েছে, যার মালিক ইমরান হোসেন। দুই বন্ধু মিলেমিশে গরু ব্যবসার মাফিয়া সিন্ডিকেট গড়ে অবৈধ কার্যক্রম চালিয়েছেন বলে মনে করছেন দুর্নীতি দমন কমিশন। দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, গরুর খামার পরিচালনা করতে গিয়ে অনেক অনিয়ম করেছেন ইমরান হোসেন ও তার সহযোগীরা। তাদের সঙ্গে ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের কিছু কর্মকর্তা ও নিলাম ছাড়া 15টি ব্রাহ্মা গরু সহ 448টি গবাদি পশু জবাই করে মাংস বিক্রির দায়িত্ব দেওয়া, জবাই না দিয়ে কোটি টাকা বিক্রি কিংবা খামারে রেখে দেওয়া, সিনেমা বিক্রি এবং সরকারি দায়িত্ব পালন না করে ক্ষমতার অপব্যবহার সহ আরও কিছু অপরাধ ও দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদকের অনুসন্ধান টিম। অনুসন্ধান শেষে এখন চলছে মামলার প্রক্রিয়া। অনুসন্ধান প্রতিবেদন কমিশনের বিবেচনার জন্য রয়েছে, যেখানে টিমের সুপারিশ ইমরান হোসেন ও তহিদুল আলম এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের 2 পরিচালক সহ 4 থেকে 5 জন ঊর্ধ্বতন কর্মকর্তা মামলার আসামি হতে পারেন। এ বিষয়ে জানতে চাইলে দুদকের সংযোগ কর্মকর্তা উপপরিচালক মোহাম্মদ আখতারুল ইসলাম বলেন, কয়েকটি অভিযান ও নথিপত্র সংগ্রহ শেষে অনুসন্ধান টিমের কাজ চলমান রয়েছে। মামলা কিংবা অন্য কোনো আইনি প্রক্রিয়া হলে দুদক থেকে অফিসিয়ালি জানানো হবে। নাম প্রকাশ না করার শর্তে দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, সার্বিক পর্যবেক্ষণে প্রাণী সম্পদ অধিদপ্তর কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা অবহেলার প্রমাণ পাওয়া গেছে। সুলভ মূল্যে মাংস বিক্রির উদ্দেশ্যে চলতি বছরের মার্চ মাসে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার থেকে আমদানি ও বেসরকারি পর্যায়ে উৎপাদন নিষিদ্ধ ব্রাহ্মা জাতের 15টি গরু সহ বিভিন্ন জাতের 448টি গরু জবাই দেওয়ার পুরো প্রক্রিয়া অসঙ্গতি ও অনিয়মের প্রমাণ মিলেছে। তিনি বলেন, চক্রটি নিষিদ্ধ ব্রাহ্মা গরু খামারে লুকিয়ে রেখেছিল। দুদকের অভিযানে ইতিমধ্যে 6টি গরু উদ্ধার করা হয়েছে। বাকিগুলোর সঠিক তথ্য নেই, তবে আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে 2টি গরু 2টি টাকার উপরে বিক্রি করা হয়েছে। 2টি গরু 2 কোটি টাকার উপরে বিক্রি করা হয়েছে। বাকি 7টি লুকিয়ে রাখা হয়েছে, যাকে জবাই করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্র থেকে কিভাবে সিমেন সংগ্রহ বাছুর উৎপাদন করে বিক্রি করা হলো সেটা অবাক কাণ্ড। দুদকের অভিযানে 7টি বাছুরও জব্দ করা হয়েছে। এখানে অবশ্যই প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে। এদিকে সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার সূত্রে জানা যায়, 2021 সালে জব্দ হওয়ার পর 17টি ব্রাহ্মা গরুর দেখভালের দায়িত্ব দেওয়া হয়। লালন পালন অবস্থায় 2টি গরু মারা যায়, বাকি ছিল 15টি গরু। 2024 সালের মার্চ মাসে ওই 15টি গরু সহ মোট 448টি গরু নিলাম ছাড়াই বুক ভ্যালু পদ্ধতিতে মাংস বিতরণের লক্ষ্যে জবাইয়ের জন্য ডেইরি অ্যাসোসিয়েশনকে দেওয়া হয়। গরুগুলো লালন পালন অত্যন্ত ব্যয়বহুল। এর পেছনে মাসে প্রায় 4 লাখ টাকা ব্যয় হতো, অর্থাৎ 3 বছরে 2.5 কোটি টাকা ব্যয় হয়েছে। গরুগুলোর পেছনে দুদক মনে করেছে, এদিকে পদে পদে অনিয়ম ও দুর্নীতি, অন্যদিকে রাষ্ট্রীয় কোষাগার থেকে গরুগুলোর পেছনে 2.5 কোটি টাকা ব্যয় করা হয়েছে। যেহেতু নিষিদ্ধ ব্রাহ্মা গরুগুলোকে নিয়ে অবৈধ ব্যবসা করা হয়েছে, সেহেতু সরকার ওই ব্যবসায়ীকে সরকারের ক্ষতি সাধন বা আত্মসাতের মতো অপরাধ হিসেবে গণ্য করা হয়। 2021 সালে নিষিদ্ধ ব্রাহ্মা জাতের 18টি গরু আমদানি করেছিল সাদিক অ্যাগ্রো। কাস্টমস বিভাগ বিমানবন্দরে সেই গরু জব্দ করে পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশে গুরুতর গরুগুলো প্রাণী সম্পদ অধিদপ্তরকে দেওয়া হয়। কিন্তু ইমরান হোসেন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের যোগসাজশে গরুগুলো কৌশলে সাদিক অ্যাগ্রোকে দেওয়া হয়। গুলিতে ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে গেছে, জানালেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সিকিউরিটি সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। হামলাকারী গুলি ছোড়ার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ নেওয়ায় তিনি তাদের ধন্যবাদ দেন। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, এটা অবিশ্বাস্য যে আমাদের দেশে এরকম একটি ঘটনা ঘটেছে। হামলাকারী সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। হামলাকারী নিহত হয়েছেন। পোস্টের শেষে ট্রাম্প বলেন, ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন। গুলিতে ডান কানের উপরের অংশ ফুটো হয়ে গেছে বলেও ওই পোস্টে জানিয়েছেন ট্রাম্প। তিনি জানান, হঠাৎ আমি শব্দ শুনি, সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে। আর তখনই অনুভব করি গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে। অনেক রক্ত পড়তে থাকে। আমি তখন বুঝতে পারি কি ঘটেছে। ট্রাম্প বলেন, নির্বাচনী প্রচারে গুলিতে যিনি নিহত হয়েছেন তার পরিবারকে আমি সমবেদনা জানাই। গুরুতর আহত আরেকজনকে পরিবারের প্রতিও তিনি সমবেদনা জানাই। হামলার ঘটনার পর বিবৃতি দিয়েছেন ট্রাম্পের মেয়ে ইভাস্কা ট্রাম্প। সামাজিক মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে ইভাস্কা তার বাবা ও হামলায় হতাহত ব্যক্তিদের প্রতি ভালোবাসা ও প্রার্থনা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। ওই পোস্টে দ্রুত পদক্ষেপ নেওয়ার ইভাঙ্কা সিকিউরিটি সার্ভিস ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আমি আমার দেশের জন্য প্রার্থনা করে যাব। বাবা, তোমাকে ভালোবাসি আজ এবং সবসময়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।